সাল 2015। ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট হুট করে চলে আসে সবার আলাপের কেন্দ্রবিন্দুতে। নাম নো লিমিটস ফান, NLF। যে ওয়েবসাইটে বাচ্চাদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও আপলোড করা হতো। অনুসন্ধানে উঠে আসে এই ওয়েবসাইটের মালিক পিটার স্কালি নামের একজন, যিনি নিজেই এই বাচ্চাদের নির্যাতন করে সেগুলোকে রেকর্ড করে ফিল্ম বানিয়ে এরপর মানুষের কাছে বিক্রি করতেন। আর যেগুলো বিক্রি হতো না সেগুলো ওয়েবসাইটে আপলোড করতেন। তার বানানো এরকমই এক ফিল্মের নাম ডেইজিজ ডিস্ট্রাকশন। 3টি বাচ্চা, যাদের মধ্যে 18 মাসের বাচ্চাও আছে, তাদেরকে টর্চার এবং রেপ করে এই নির্যাতনের ভিডিও করে পিটার স্কালি আর তার 2 জন সহকারী মিলে এই ডেইজিজ ডিস্ট্রাকশন বানান। এরপর তারা এটিকে $10,000 ডার্ক ওয়েবে বিক্রি করে। এখানে একটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও করে বিক্রির আগে ডেইজিজ ডিস্ট্রাকশন ডার্ক ওয়েবে পে পার ভিউ মডালিটিতে চলে বেশ কিছুদিন। এর আগে লাইভ স্ট্রিমও হয়। মানুষজন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আবার সে লাইভ টর্চার দেখেও। যাই হোক, এই ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তী প্রতিক্রিয়ায় পিটার স্কালিকে গ্রেফতার করার জন্য মাঠে নামে একাধিক বাহিনী। দ্য ডাচ ন্যাশনাল চাইল্ড এক্সপ্লয়েটেশন টিম শেষ পর্যন্ত স্কালিকে খুঁজে বের করে। ধরা পড়ে স্কালি, তাকে বিচারের মুখোমুখি করা হয়। 2015 সালে ঘটা এই ঘটনা প্রকাশ্যে আসার পর নাড়িয়ে দেয় সারা পৃথিবীকেই। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, ম্যান ইজ দ্য ক্রুয়েলেস্ট অ্যানিমাল। সেটাই যেন প্রমাণিত হয় আরেকবার। এর পাশাপাশি পিটার স্ক্যালির ডকুমেন্টেড ক্রাইম, নৃশংস টর্চার এবং ডার্ক ওয়েবের ডার্কেস্ট সাইড নিয়ে বহুদিন চলে চর্চা। সে সাথে প্রকাশ্যে চলে আসে ডার্ক ওয়েবের একটা ভয়ঙ্কর কালচারের নাম রেড রুম। ইন্টারনেটের নৃশংসতম রিয়েলিটি বা মিথের অন্যতম হিসেবে রেড রুম বহুদিন ধরেই চর্চিত। সোজা সাপটা বললে রেড রুম মূলত ডার্ক ওয়েবের জনপ্রিয় এক টর্চার সিস্টেম, যেখানে একটা বদ্ধ রুমের মধ্যে ঘটে পুরো ঘটনা। এই রুমের আলোর রং লাল। রুমটির চারপাশে স্বচ্ছ পর্দা, মাঝখানে একটা চেয়ার যেখানে বসা থাকে ভিকটিম। বলাই বাহুল্য তার হাত, পা, মুখ বাঁধা থাকে। রুমের মধ্যে থাকে দ্বিতীয় আরেক প্রাণী, যিনি মূলত এই ভিকটিমকে খুন করার কাজটি করেন। তবে সঙ্গে সঙ্গেই তাকে খুন করা হয় না। খুন করার আগে তাকে অভিনব সব উপায়ে টর্চার করা হয়। আর এই পুরো প্রক্রিয়াটা সরাসরি সম্প্রচারিত হয় ডার্ক ওয়েবের বিশেষ ওয়েবসাইটে। মানুষজন চাইলে বিটকয়েন দিয়ে গেট পাস কিনে সরাসরি হওয়ায় টর্চার দেখতে পারেন। তাদের মধ্যে যারা বেশি কয়েন খরচ করে ভিকটিমকে কিভাবে টর্চার করা হবে এসব বিষয়ে মতামত দেওয়ারও সুযোগ পায় তারা। এভাবেই ভিকটিমের মৃত্যুর আগ পর্যন্ত চলে পুরো প্রসেস। অনেকেই বলেন এই রেড রুম আসলে মিথ। কেউ কেউ বলেন এটা উর্বর মস্তিষ্কের সস্তা ফিকশন ছাড়া আর কিছুই না। অনেকেরই মতামত ডার্ক ওয়েবে আসলেই আছে এই কালচার, এটা ফিকশন না, রিয়েলিটি, এমনটা বলেন অনেকে। দুই পক্ষেরই বাদানুবাদ শুনতে শুনতে প্রশ্ন আসে মনে, এই রেড রুম আসলে কি? এমন এক নারকীয় কালচার আসলে কি থাকা সম্ভব, নাকি এটা ইন্টারনেটের চটুল কোনো রূপকথা? জনপ্রিয় সিরিজ স্কুইড গেমে মুখোশ পরা বড়লোকদের নিশ্চয় মনে আছে সবার, যারা এসেছিল মানুষের মৃত্যু দেখতে। তারা কি রেড রুমকে রিপ্রেজেন্ট করে? বা বাংলাদেশের সম্প্রতি বেশ আলোচিত যে আয়নাঘর, এটাও কি রেড রুমেরই অন্য একটা ভার্সন? আবার অনেকের মতে জাপানি হরর ফিকশন থেকে এসেছে এই নামটি। আবার অনেকেই বলেন 1983 সালের সিনেমা ভিডিও রুমের কনসেপ্ট থেকে এসেছে এই নাম, এই কালচার। তবে মূল ইন্সপিরেশন যাই থাকুক, গুরুত্বপূর্ণ এটাই অপরাধের ক্ষেত্রে নতুন এক আবিষ্কার যেন ঘটিয়ে ফেলেছে এই রেড রুম। মানুষ যেমন টাকা দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনে কন্টেন্ট স্ট্রিম করে, রেড রুমের মোডালিটিও অনেকটা সেরকমই। এটা এমন একটা সিক্রেট অনলাইন স্পেস যেখানে বিটকয়েন দিয়ে ভিউয়ারশিপ কিনে মানুষজন লাইভ টর্চার দেখার সুযোগ পায়। এখানে আরও একটা বিষয় আছে, লাইভ স্ট্রিমিং চলাকালীন নিলাম চলে। নিলামে যারা উইনার হন তাদের কথা মতোই টর্চার, পানিশমেন্ট কিংবা ক্ষেত্র বিশেষে মার্ডার অপারেট হয়। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি। 2015 সালে এক রেডিট ইউজার কমিউনিটি পোস্টে জানান তিনি অনলাইনে একটি রেড রুমের সন্ধান পেয়েছেন।
তার ভাষ্যমতে ডার্ক ওয়েবে ব্রাউজ করতে করতে তিনি এক লাইভ ভিডিও লিঙ্ক পান। তিনি যখন ক্লিক করেন তখন কাউন্টডাউন চলছে। কাউন্টডাউন শেষে ভিউয়ারদের একটা ডিস্টার্বিং লাইভ টর্চার স্ট্রিমে কানেক্ট করা হয়। যদিও খানিকটা দেখার পর তিনি এতটাই ভয় পান, তিনি সেখানে আর কন্টিনিউ করতে পারেননি। রেডিটে এটা নিয়ে বিস্তারিত লেখার পর অনেকেই তার এই ঘটনাটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তাতে আলোচনা কিন্তু কমেনি মোটেও। মনে করিয়ে দিই আরেকবার, ঠিক একই বছরই কিন্তু পিটার স্কালির ডেইজিস ডিস্ট্রাকশন সারা বিশ্বে ঝড় তুলেছিল। সুতরাং রেড রুমের অস্তিত্বকে এক বাক্যে হেসে খেলে উড়িয়ে দেওয়ার জায়গাটাও কিন্তু ততদিনে বেশ ক্ষীণ। আবার ঠিক এই ঘটনার 3 বছর পর অর্থাৎ 2018 সালে এক ইউটিউব চ্যানেল দাবি করল তারা এক পরিত্যক্ত বাড়িতে রেড রুমের খোঁজ পেয়েছে। পাশাপাশি তাদের দাবির পক্ষে তারা একটা ভিডিও আপলোড করে। তখন এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল সে সময়, এবং ততদিনে মানুষ এটা বিশ্বাসও করতে শুরু করেছে যাদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্রুয়েল অ্যানিমাল, সেই মানুষের পক্ষে এমন ভয়ঙ্কর কিছু করা মোটেও অসম্ভব নয়। যারা কুখ্যাত খুনিদের সম্পর্কে মোটামুটি খবর রাখেন তাদের অনেকেই রটেনবার্গ নরখাদক আর্মিন মেওয়েসকে চেনার কথা। তিনি 2001 সালে করেছিলেন অদ্ভুত এক কাজ। একটা ডার্ক ওয়েব ফোরামে অদ্ভুত একটা পোস্ট করেন আর্মিন মেওয়েস। তার পোস্টের সারমর্ম দাঁড়ালো এরকম: একজনকে খুন করে মাংস খেতে চান তিনি, তার এই প্রস্তাবে কেউ রাজি আছে কিনা। আবদারটা ভয়ঙ্কর নিঃসন্দেহে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার একজন তার এই প্রস্তাবে সাড়া দেন এবং রাজি হন তার শিকার হবার জন্য। যদিও এই ঘটনার সাথে রেড রুমের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে এই ঘটনা স্পষ্ট করে এই ব্যাপারটাই সারা পৃথিবী জুড়ে বিকৃত মানসিকতার মানুষের মোটেও অভাব নেই। আর তাদের মধ্যে কেউ যদি রেড রুম কনসেপ্টের প্রতিনিধিত্ব করে তাহলে সেটা মোটেও অসম্ভব কোনো ঘটনা না। ঠিক এখান থেকে এবার আসা যাক হিউম্যান সাইকোলজির ডার্ক এরিয়ায়। মানুষের যেহেতু মৃত্যু হয় চিরন্তন, সেহেতু ভয়ঙ্কর কিংবা অজানা মৃত্যু বিষয়ক টপিকে মানুষের আগ্রহ সবসময় বেশি। যে কারণেই কিন্তু হরর ফিল্মস, ক্রাইম ডকুমেন্টারি কিংবা কোয়ার্কি বিজার কনসেপ্ট মানুষ পার্টিসিপেট করে তুমুল আগ্রহ নিয়ে। এই প্রসঙ্গে সাইকো অ্যানালাইসিসের জনক সিগমুন্ড ফ্রয়েড দিয়েছিলেন দ্য আনক্যানি থিওরি। যে থিওরির মূল কথা এটাই, পরিচিত এবং ভয়ঙ্করভাবে অপরিচিত এই দুই বিষয়ে মানুষের আগ্রহ চিরন্তন। যে কারণে মানুষের মননে হরর এবং রিয়েলিটি সমান তালে পাশাপাশি হাঁটে, এবং রেড রুমের রেলিভেন্সি বেড়ে যায় এখানেই। অজানার সামনে দুর্বল হয়ে আক্রান্ত হবার আমাদের যে আদিম ভয়, সেটাকেই জাগিয়ে তোলে রেড রুম। ডিজিটাল প্যারাডক্সের এমন এক জায়গা, যে জায়গায় অজানা মৃত্যুকে দেখা যাচ্ছে একেবারে কাছ থেকে। সেটা দেখার জন্য মানুষ যে আগ্রহী হবে, শিরশিরে আতঙ্কের জন্য মানুষ যে রোমাঞ্চিত হবে, মানুষের প্রাইমাল ফিয়ারগুলো যে ট্রিগার্ড হবে এবং আলটিমেটলি এমন একটা কালচার সেলিব্রেটেড হবে, তাতে আর আশ্চর্য কি। আবার এখানেই শেষ না, রেড রুম নিয়ে মানুষের আগ্রহী হবার পেছনে আছে আরেকটি সাইকোলজিক্যাল ডিসকর্ডও, নাম নেগেটিভিটি বায়াস। নেগেটিভিটি বায়াসের মূল কথা, পজিটিভ কিংবা নিউট্রাল বিষয়ের চেয়ে মানুষ মূলত ডার্ক এবং ডিস্টার্বিং বিষয়ে বেশি আগ্রহ বোধ করে। বুঝতেই পারছেন বাকিটা। এবার একটু তাকানো যাক ডার্ক ওয়েবের দিকে। ডার্ক ওয়েব মূলত ইন্টারনেটের এমন এক সাসপিশিয়াস স্পেস যেখানে অপারেট করে অল্প কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর ইনফরমেশন আবার সার্চ ইঞ্জিন যেমন গুগল বা ইয়াহুর কাছে নেই। যেখানে গোটা ইন্টারনেট স্ফিয়ারে ওয়েবসাইটের সংখ্যা বিলিয়ন বিলিয়ন, সেখানে ডার্ক ওয়েবে ওয়েবসাইটের সংখ্যা 5000-এরও ক্রস করবে না। এবং এখানের ওয়েবসাইটের অধিকাংশই ডিল করে অবৈধ বিষয় নিয়ে। যেহেতু ডার্ক ওয়েবের ওয়েবসাইটকে ট্র্যাক ডাউন করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একটু টাফ, তাই অন্ধকার অঞ্চলেই চলে অপরাধের যত চর্চা। এছাড়া যেহেতু এনক্রিপশনের হিডেন লেয়ার কিংবা অ্যানোনিমিটি নিয়ে এখানে মানুষজন আসে, তাই অনেকের জন্যই এটি সেফ হেভেন। এবং ঠিক এ কারণে এরকম একটা ক্রিপি স্পেসে রেড রুম নামের এই নৃশংস কালচার থাকার পক্ষে যুক্তি তো কমেই না, বরং ক্রমশ আরও জোরালো হয়। তবে বিরুদ্ধ পক্ষেরও কথা আছে। 2001 সালের দিকে ডার্ক ওয়েবে স্নাফ ফিল্মস নামে কিছু ডিস্টার্বিং ভিডিও বানিয়েছিল এক চক্র। তাদেরকে খোঁজার জন্য পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামে এবং তারা এই সংঘবদ্ধ চক্রকে খুঁজে পায়। ঠিক সেখান থেকে প্রশ্ন আসে, রেড রুম নিয়ে কথাবার্তা হচ্ছে বহুদিন ধরে। পপ কালচারে উঠে এসেছে এই কনসেপ্ট, যার ফলশ্রুতিতে 2023 সালে রেড রুমস নামের এক কানাডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। যখনই অনলাইনে কোনো ডিস্টার্বিং ভিডিও ভাইরাল হয়, তখনই সেখানে রেড রুমের কথা আসে।
তবু এখনও পর্যন্ত কেন কোনো রেড রুমের দেখা পায়নি পৃথিবীর কোনো দেশের কোনো বাহিনী? কেন এখনও কোনো বাস্তব প্রমাণ নেই কারো কাছে? নাকি রেড রুমের সাথে সংশ্লিষ্ট মানুষের নেটওয়ার্ক ও কানেক্টিভিটি এতই ভালো যে কেউই তাদের টিকিটিও ছুঁতে পারেনি? অনেকে বলেন রেড রুমের যে কনসেপ্ট তা টেকনিক্যালি এক্সিকিউট করা সম্ভব না, কারণ হাই কোয়ালিটি রেজলিউশনে লাইভ স্ট্রিমিং করা, তাও আবার সবার পরিচয় লুকিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে, এটা একটু বেশি টাফ। কিন্তু এখন প্রযুক্তি যেখানে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ক্ষুরোধার, সেই সময় এসে অ্যানোনিমিটি খুব স্বাভাবিক একটা সিনারিও। সেখানে হুট করে এই কনসেপ্টকে উড়িয়ে দেয়া হাস্যকর হয়ে যায় না? রেড রুম নিয়ে মানুষ পক্ষে বিপক্ষে যেমনই অবস্থান থাকুক না কেন, সত্য এটাই, রেড রুমকে অস্বীকার করার খুব একটা উপায় নেই। যে কারণে মেনে নিতে হয় এই বাস্তবতা, যেখানে ডার্ক ইন্টারনেটের লাইভ স্ট্রিমিংয়ে কোনো এক অন্ধকার কামরায় একজন মানুষ আরেকজন মানুষকে অবলীলায় খুন করছে, আর কিছু মানুষ সেটা দেখে চূড়ান্ত তৃপ্তি পাচ্ছে। তাছাড়া ইতিহাসও সাক্ষ্য দেয় আমরা এখন এমন এক সময়ে এসে পৌঁছেছি যে সময় এসে মানুষের কোনো ব্রুটালিটি আর চোখ বুজে অস্বীকার করার উপায় নেই। লাগাতার যুদ্ধ, বিগ্রহ আর ক্রমশ হিংস্রতার নিচু প্রকোষ্ঠে হাঁটতে থাকা যে কালের প্রতিনিধিত্ব করি আমরা, সেই টালমাটাল সময় এসে বিভৎস রেডরুম ট্রেডিশন যে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রিলেভেন্ট সিনারিও, সেই বিষয়েও সন্দেহের আঙুল তোলার থাকে না সুযোগ। মনে পড়বে বহু পুরনো সেই প্রবাদ, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব মনস্টার্স উইথ ফ্রেন্ডলি ফেসেস।